নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। রাজ্যে কিন্তু সবুজ ঝড়। তৃণমূল একাই কিন্তু এ রাজ্যে এখনো পর্যন্ত 29টি আসনে এগিয়ে রয়েছে এবং বেশ কিছু আসনে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, তারা জিতে গেছে। সেখানে বিজেপি কিন্তু 2019-এ যেখানে বিজেপি ছিল 18, সেখান থেকে কমে এখনো পর্যন্ত কিন্তু 12টি আসনে তারা লিড করছে এবং জোট শুধুমাত্র একটি আসনে কিন্তু এখনো পর্যন্ত লিড করছে। এ রাজ্যে আরও একবার সবুজ ঝড় এবং এভারগ্রিন তৃণমূল। মানুষ কিন্তু তৃণমূলকেই বেছে নিল, মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখলো। সন্দেশখালী ইস্যু এবং দুর্নীতি ইস্যু কিন্তু কোনো প্রভাব ফেলতে পারলো না এবং রাজ্য জুড়ে কিন্তু শুধু তৃণমূল। যদিও দিল্লিতে 300-র কাছাকাছি এনডিএ জোট, বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এখনো পর্যন্ত 300-র কাছাকাছি। এখন এই যে ভোটের রেজাল্ট, এখনো পর্যন্ত রাজ্য জুড়ে তৃণমূল, রাজ্য জুড়ে সবুজ বিপ্লব বলা যায়। এই নিয়ে কিন্তু আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সরাসরি অনলাইনে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অরিন্দম বিশ্বাস এবং আমাদের সঙ্গে আছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই ট্রাইব টিভি বাংলায় 24-এর মহরণে স্বাগত। তার আগে এখনো পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো এখনো পর্যন্ত যেগুলো ডিক্লেয়ার্ড আসন হয়েছে, যারা জয়ী হয়েছেন তাদের ডিটেলস একটু আপনাদেরকে দিয়ে দেবো। এবং তারপর আগেই বলেছি এখনো পর্যন্ত 42টার মধ্যে 29টিতে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করছে এবং বেশ কিছু আসনে তারা এখনো পর্যন্ত জয়ী ঘোষিত হয়েছেন এবং 12টি আসনে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত লিড করছেন এবং একটি আসনে কিন্তু জোট এগিয়ে আছে। এখনো পর্যন্ত প্রথমেই যে আসনের দিকে চোখ রাখবো, ডায়মন্ড হারবার আসনে কিন্তু আমাদের প্রত্যেকের চোখ ছিল, যেখানে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ডায়মন্ড হারবার আসন থেকে অলরেডি জিতে গেছেন। ডিক্লেয়ার্ড সিট তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার আসন থেকে কিন্তু জিতে গেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিজিৎ দাস ছিলেন। ডায়মন্ড হারবার থেকে কিন্তু জিতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই যে আসনের দিকে আমরা চোখ রাখবো, ডিক্লেয়ার্ড সিট মনে রাখবেন এগুলো যেগুলো আমরা বলছি এই মুহূর্তে। এবার আমরা চোখ রাখবো ঘাটালের দিকে। ঘাটালের দুই নায়কের লড়াই হয়েছিল এবং অনেকেই মনে করেছিল কিন্তু কে জিতবে এই ঘাটাল আসনে, কিন্তু শেষ পর্যন্ত ঘাটালে কিন্তু জয়ী হয়েছে দীপক অধিকারী অর্থাৎ দেব। তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী কিন্তু ঘাটাল আসনে জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়কে, অর্থাৎ আরও একবার কিন্তু ঘাটালবাসী আস্থা রাখলেন দীপক অধিকারী অর্থাৎ দেবের ওপর। এরপর আমরা চলে যাব কৃষ্ণনগরে কিন্তু মহুয়া মৈত্রকে নিয়ে এক্সপেল করা হয়েছিল তাকে সাংসদ থেকে, আপনারা জানেন। কিন্তু মহুয়া মৈত্রই কিন্তু কৃষ্ণনগর আসন থেকে জিতেছেন এবং ডিক্লেয়ার্ড সিট তিনি হারিয়েছেন অমৃতা রায়কে, অর্থাৎ কৃষ্ণনগর আসন তৃণমূল কংগ্রেস জিতেছে, মহুয়া মৈত্র তিনি হারিয়েছেন কিন্তু বিজেপি যিনি ক্যান্ডিডেট ছিলেন অমৃতা রায়কে। কৃষ্ণনগরের পর এবার আমরা যাব আসানসোলের দিকে। আসানসোলে কিন্তু জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা তিনি হারিয়েছেন সুখবিন্দর সিং আলুওয়ালিয়া, তাকে শেষ মুহূর্তে প্রার্থী করে বিজেপি এবং আসানসোল সিট থেকে কিন্তু শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন, তিনি হারিয়েছেন এস আলুওয়ালিয়াকে। আসানসোলের পর আমরা চোখ রাখবো কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আসন, বহরমপুর। অধীর চৌধুরী কিন্তু পরাজিত হয়েছে এবার। ইউসুফ পাঠান কিন্তু সেখানে ঝোড়ো ইনিংস খেলেছেন এবং অধীর চৌধুরীকে কিন্তু তিনি হারিয়ে দিয়েছেন, অর্থাৎ বহরমপুর আসনে ইউসুফ পাঠান জয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, তার সিট কিন্তু হাতছাড়া হলো। এবার আমরা চলে যাব ব্যারাকপুরের দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর ছিল। অর্জুন সিং দল বদল করেছিলেন, তৃণমূল থেকে বিজেপি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু ব্যারাকপুরে কিন্তু শেষ হাসি হাসলো পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের জয়ী ক্যান্ডিডেট। তিনি কিন্তু জিতেছেন ব্যারাকপুর থেকে, তিনি হারিয়েছেন অর্জুন সিংকে, অর্থাৎ অর্জুন গড়ে কিন্তু পার্থ ভৌমিক জিতল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবারে আমরা যাব জয়নগর থেকে কিন্তু প্রতিমা মণ্ডল, আরও একবার তৃণমূল কংগ্রেস বিপুল মার্জিনে তিনি জিতেছেন, অর্থাৎ প্রতিমা মণ্ডল জয়নগর আসনটি কিন্তু ধরে রাখলেন এবং জয়নগর থেকে জয়ী হলেন প্রতিমা মণ্ডল।
তারপর আমরা চলে যাব বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকার এক্সিস্টিং এমপি ছিলেন বিজেপির, পরাজিত হয়েছেন ডক্টর সুভাষ সরকার, তাকে হারিয়েছেন অরূপ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী পরাজিত করেছেন বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকারকে। তার হাত থেকে কিন্তু বিজেপির হাত থেকে কিন্তু বাঁকুড়া সিট চলে গেল। এরপর কলকাতায় দক্ষিণ দেবশ্রী চৌধুরীকে আনা হয়েছিল রায়গঞ্জ থেকে, পরাজিত হয়েছেন দেবশ্রী চৌধুরী। মালা রায় তৃণমূলের যিনি সাংসদ ছিলেন তিনিই জিতেছেন, বিপুল মার্জিনে জিতেছেন। দক্ষিণ কলকাতা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় জিতেছেন এবং দেবশ্রী চৌধুরী পরাজিত হয়েছেন। এবং এরপর আমরা যদি চলে যাই বীরভূমে কিন্তু শতাব্দী রায় জিতেছেন এবং শতাব্দী রায় হারিয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু বীরভূমে থাকতে পারেননি। এবার তিনি যেহেতু জেলে আছেন, তিহার জেলে আছেন, সেই জন্য কিন্তু তিনি থাকতে পারেননি। কিন্তু বীরভূম আসনে শতাব্দী রায় জয়ী হয়েছেন, তিনি হারিয়েছেন তার নিকটতম বিজেপি যিনি ক্যান্ডিডেট ছিলেন তাকে কিন্তু তিনি পরাজিত করেছেন। বীরভূম থেকে কিন্তু জিতেছেন শতাব্দী রায়। আমরা এখনো পর্যন্ত 10টি আসন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেগুলো ডিক্লেয়ার্ড ক্যান্ডিডেট: ডায়মন্ড হারবার, ঘাটাল, কৃষ্ণনগর, আসানসোল, বহরমপুর, ব্যারাকপুর, জয়নগর, বাঁকুড়া, কলকাতা দক্ষিণ এবং বীরভূম আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও 29টি আসন কিন্তু তৃণমূলের এখনো পর্যন্ত তারা জিতছেন কিংবা এগিয়ে আছেন, এবং বিজেপি এখনো পর্যন্ত 12টা জিতছেন কিংবা এগিয়ে আছেন। একটি মাত্র আসলে কিন্তু জোট এগিয়ে আছে এখনো পর্যন্ত, দ্য ট্রেন। দিল্লিতে 295+ এনডিএ, 230 প্লাস এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া জোট। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক দুজন আছেন, অর্থাৎ দেবাশিস ঘোষ এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। প্রথমেই দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, আপনার মতামত? আমি তো আপনাকে একসময় বোধহয় একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং তাতে আমি যা প্রেডিক্ট করেছিলাম সেগুলো তো কিছুই মেলেনি। শুধু আমার কথা নয়, আমার মনে হয় যে যা এক্সিট পোল হয়েছিল বা সমস্ত কিছু হয়েছিল, সমস্ত কিছু একটু অন্যরকম হয়ে গেছে, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো অনেকটাই। আমি একটু হতবাক এই কারণে যে রেজাল্টটা এসেছে সেটা থেকে দুটো জিনিস হয়। সেটা হচ্ছে, এক, পশ্চিমবঙ্গের মানুষ যেটা ভালো বুঝেছে নিশ্চয়ই সেটা হয়েছে, কিন্তু যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমরা তাহলে সেই দলকে পছন্দ করছি বা সেই দলকে ভোট দিয়ে মসনদে নিয়ে আসতে চেষ্টা করছি। দলের পুরোটা দুর্নীতি, কিন্তু সেই দলটা আমাদের অনুদান দেয়, সেই দলটা আমাদের ভাতা দেয়। আমরা দুর্নীতিকে মেনে নিচ্ছি, আমরা আদর্শহীনতাকে মেনে নিচ্ছি, আমরা ভাতার করতে যাচ্ছি। এবং সব থেকে বড় কথা যেটা আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে সংগঠন ভিত্তিক করতে হবে। সংগঠন জোরালো না করলে ভোটে জেতা যাবে না। সে আপনার ইস্যু যাই হোক না কেন, ইস্যুটা এখানে খুব একটা বড় কথা নয়, আদর্শ এখানে বড় কথা নয়। এখানে বড় কথা হচ্ছে সংগঠন থাকতে হবে এবং মানুষের কাছে কিছু ভাতা আসতে হবে, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের ভোটে জেতা যাবে। আদারওয়াইজ জেতাটা খুব মুশকিল। মানে এটা আমার আজকের অন্তত রেজাল্ট দেখে সেটা মনে হচ্ছে। বেশ, ডক্টর বিশ্বাস, আপনার কাছে যাব। এখনো পর্যন্ত 29-12-1 বহরমপুর কিন্তু অধীর গড় হাতছাড়া। বলুন। দেখুন, অধীর নিজেও ডুবলো, সেলিমকেও ডোবালো। পরিষ্কার কথা, অধীর হয়তো এতটা বুঝতে পারেনি যে কনসলিডেশন অফ মাইনরিটি ভোট হবে। অধীর রঞ্জন চৌধুরীর একটা কনফিডেন্স ছিল যে ওখানকার মাইনরিটি ভোট হয়তো অধীর পাবেন, তা পাননি। ওখানে হিন্দু ভোট ভাগাভাগি হয়েছে, পরিষ্কার কথা মাইনরিটি ভোট কনসলিডেটেড হয়েছে, অধীর হেরে গেছেন। 1 নম্বর। 2 নম্বর, অভিজিৎ গাঙ্গুলি কিছুক্ষণ আগে বোধহয় ডিক্লেয়ার্ড হয়েছে, উনি জিতেছেন কিন্তু খুবই কম মার্জিন। তো একটা কথা স্পষ্ট, অধীরবাবু কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ কথা বলে গেছেন, হেরেছেন। আর এটা আরেকটা সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হবে এখন এই জোটের কাছে যেতে, কারণ অধীরবাবু ওয়াজ আ স্টাম্বলিং ব্লক। তো এবার যেটা হয়ে গেল সুবিধা, কিন্তু ইঙ্গিতপূর্ণ যে কমেন্টটা করলেন সেটা হচ্ছে পুরো ভোট এবার কিন্তু পোলারাইজড হলো। কিন্তু এর মানে না কাউকে ডিমিন করব, কাউকে ডেনিগ্রেট করব,
যদি লক্ষ্মীর ভান্ডার কাজ করে থাকে, কাজ করেছে, মানুষ ভোট দিয়েছে, লেট আস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। আর এই কারণে জনগণের জন্যই তৈরি হয় ভোট, সমাজ জনগণ তৈরি করে, গভর্নমেন্ট জনগণ তৈরি করে। জনগণ যদি মনে করে এদেরকে ভোট দিয়ে আমাদের লাভবান হয়েছে, লেট আস অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, এই কারণেই আমি হয়েছে। আসবো ডক্টর বিশ্বাস, আমি আপনার কাছে ফেরত আসবো। দেবাশিস বাবু, লেট আস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, জনগণ লক্ষ্মীর ভান্ডারকেই ভোট দিয়েছেন, ডক্টর বিশ্বাস বলছেন, আপনার রিয়াকশন? অ্যাকসেপ্ট করার তো কিছু নেই, মানে মানুষের যেটা রায় সেটা তো মেনে নিতে হবে। এখানে তো অ্যাকসেপ্ট করা রিজেক্ট করার ব্যাপার নেই, কিন্তু নিজস্ব মতামতটা তো আমাকে দিতে হবে। সেই মতামতটা এটাই যে দেখুন, যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো তো আমরা চোখে দেখেছি, সেগুলো কি করে ভুলে যাব? হাজার হাজার মানুষ তো দুর্নীতিকে, মানুষের কাছে একই দুর্নীতি গল্প। কিন্তু কোনো অ্যাকসেপ্টেন্স পায়নি, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারকেই বেছে নিয়েছেন এখনো পর্যন্ত ম্যান্ডেট। হ্যাঁ, সেটাই তো আমি বললাম যে দুর্নীতিকে মানুষ গুরুত্ব দেয়নি, মানুষ সেটাকে ইগনোর করেছে। মানুষের মনে হয়েছে যে এটা গুরুত্ব দেওয়ার মতো নয়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা যে যে আমাদের আজকে আমরা চোখে দেখেছি, এটা তো মিথ্যে কথা নয় যে বছরের পর বছর ছেলে মেয়েগুলো বসে আছে, এগুলো কি মিথ্যে কথা? আপনি কি আজকে রেশন চুরিটাকে মিথ্যে বলতে পারবেন? আপনি কয়লা চুরিটাকে মিথ্যে বলতে পারবেন? আজকে পুরো শিক্ষা ব্যবস্থা জেলে বসে আছে, আপনি মিথ্যে বলতে পারবেন? মানে এগুলো তো ফুটেছে। হঠাৎ মাঝখানে মানুষ এটাকে মনে করেছে যে ঠিক আছে, এটা এখন অ্যাকসেপ্ট করছি, আমার লক্ষ্মী ভান্ডার ভালো, কন্যাশ্রী ভালো, বার্ধক্য ভাতা ভালো, মানুষ অ্যাকসেপ্ট করেছে। বা মানুষ বুঝেছে যে আজকে আবার যদি বিজেপিকে আমাকে রিজেক্ট করতে হয়, তাহলে আমাকে তৃণমূলের কাছে ভোট দিতে হবে, মানুষ দিয়েছে। এর মধ্যে তো অন্যতা কিছু নেই। বেশ, ডক্টর বিশ্বাস। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে কতগুলো পোর্টাল, কতগুলো ইউটিউব এমন কিছু নেতাকে বার খাইয়েছে, কোনো দাড়িওয়ালা গিয়ে মামলা করে ফেলেছেন। এই মামলা করেছেন, মানছি অসততা হয়েছে, অস্বচ্ছতা ছিল, কিন্তু কিছু ক্ষেত্রে অস্বচ্ছতাটাকে বাড়িয়ে তোলা হয়েছে এবং কিছু পোর্টাল, ইউটিউব এগুলো বাড়িয়ে তুলেছে। বেশ, সেই জায়গায় থেকে স্পষ্ট কথা, নির্বাচনের যদি বিশ্লেষণ করতে হয়, মানুষের রায়টাকে মেনে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো বলছি 100% পারফেক্ট কেউ না, সব দলেই চোর আছে, কোনো দলে বেশি আছে, কোনো দলে কম আছে, এটা আগের দিনই বলেছি আমি। তো একটা ঘটনাটা হচ্ছে এই চোর দিয়েই রাজনীতি এখন মানুষ মেনে নিয়েছে, বেশ, কিন্তু একই সাথে মানুষকে যেটা মানুষের রায় হ্যাঁ, দেবাশিস সেটা বাবু মেনে বলুন, নিতে দেবাশিস বাবু হবে। বলুন, একটা দেবাশিস বাবু কথা বলুন। just ছেড়ে ডক্টর বিশ্বাস, দিচ্ছি। আমি একটু ইন্টারাপ্ট করছি, দেবাশিস বাবু বলুন। উনি যেটা বললেন না স্টেটমেন্ট, আপনি বলুন। ডক্টর বিশ্বাস যেটা বলছেন সেইটা আমি বলার চেষ্টা করলাম, যে মানুষ মেনে নিয়েছে, যে এই চুরিটাকে মানুষ মেনে নিয়েছে, দুর্নীতিটাকে মানুষ মেনে নিয়েছে। এবার আমাদেরকেও মানতে হবে, আমরা তো আর গিয়ে বন্দুক ঠাকাতে পারবো না মানুষের কপালে কপালে যে কেন আপনারা এরকম করলেন। মানুষ যেটা ভেবে ঠিক করেছে, কিন্তু এটা নিজের মন, একটা দেখুন, একটা জিনিস মেনে নেওয়া আর একটা থেকে নেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। বেশ, মনে ভুলে যাবো যে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, কতগুলো প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটা তো মিথ্যে নয়, সেটা তো ইউটিউব বাড়িয়ে বলে দেয়নি। এই যে ছেলে মেয়েগুলো বসে আছে, অনেকগুলো চাকরিটা বানিয়ে- কে এনে দেবে? বলুন, এগুলো বলুন, বানিয়ে বলুন। বলা হচ্ছে, ডক্টর বিশ্বাস বলুন, চাকরি চলে গেছে, বানিয়ে বলছি আমি, তাহলে আর কিছু বলার নেই। ডক্টর বিশ্বাস বলুন। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু বানিয়েই বলা হয়েছে, অনেক বানিয়ে বলেছে, এবং সে কারণে সুপ্রিম কোর্টে এক হাইকোর্টের মানে জাজ পুরোটাই বাতিল করে দিল, সুপ্রিম কোর্টে গিয়ে সেটা স্টে হয়েছে, কারণ 26,000 চাকরি প্রার্থী কিন্তু সততার সাথে গেছে, এটা অস্বীকার করার নেই। কিন্তু আমি আবার বলছি, নিশ্চয়ই অস্বচ্ছতা হয়েছে, কিন্তু আজকে থেকে নয়, সেটা বহু দশক ধরে হচ্ছে বাংলায়। সেটা কখনো আড়ালে হয়েছে, কখনো সামনে হয়েছে, কিন্তু এটা নিয়ে মানুষ মেনে নিয়েছে, এটা অস্বীকার। এখন মানুষকে বারবার বদলাতে পারবেন না তো, যে তুমি ভুল, তার মানে মানুষকে অপমান করছি যদি এই কথাগুলো আমরা বারংবার উল্লেখ করি। মানুষকে অপমান করার দায়িত্ব কিন্তু আমরা কেউ নিয়ে নিই না, দেবাশিস বাবু নিয়েছে, না আমি নিইনি। মানুষের যেটা রায় সেটা মেনে নিতে হবে, কেন হয়েছে সেটা মানতে হবে, পোলারাইজেশন হয়েছে সেটা মানতে হবে। দেবাশিস বাবু, এই যে আমরা কিন্তু ভোটের ভবিষ্যৎ করেছি এবং আমার এখানে একটা আপনাকেও- বক্তব্য আছে, আমাদের বক্তব্য আছে। বলুন, সেটা বলুন, হচ্ছে যে বলুন। মানুষের রায় মানতে হবে, মানে আমিও মানুষের মধ্যে পড়ি, তুমি ডক্টর বিশ্বাসও মানুষের মধ্যে পড়ে, আমার রায় আলাদা হতে পারে, মিস্টার বিশ্বাসের রায় আলাদা হতে পারে, বাকি মানুষের রায় হতে পারে। ভোটের রেজাল্ট দেখাচ্ছে যে বেশিরভাগ মানুষ রায়
45% ভোট হয়তো ভোট পেয়েছে তৃণমূল, তার মানে 55% রায় দিয়েছে তৃণমূলের বিপক্ষে, এটাও তো মানতে হবে। আমার বক্তব্য হচ্ছে আজকে যে 45% যে ভোট যদি তৃণমূল পেয়ে থাকে, তাহলে বাকি তৃণমূলের দুর্নীতিগুলো শেষ হয়ে গেল না। আজকে যেটাকে যদি আমরা উঠিয়ে দেওয়ার, মানে শিক্ষা দপ্তরটা যে জেলে আছে, এটা তো আর ইউটিউবে এসে জেলে পড়ে দেয়নি। এই যে পার্থবাবুর বান্ধবী প্যাকেট করাতে টাকা পাওয়া গেছে, চোখে দেখেছে মানুষ, আমরা তখন চোখে ঠুলে পড়েছিলাম না। আজকে ছেলেগুলো যে এতদিন ধরে যে 10 বছর আগে কি করেছে, 20 বছর আগে কি করেছে পরের কথা, আর ছেলেগুলোর যে জীবনটা নষ্ট হয়ে গেল, প্রজন্মটা ধ্বংস হয়ে গেল, সেটার দায়িত্ব কে? শুধু ভোটের লড়াই লড়ার জন্য আমি ভোটে জিতলাম, আমি বিশাল কিছু হয়ে গেলাম, ব্যাপারটা এরকম নয়। আমি এটাই বলার চেষ্টা করছি যে ঠিক আছে, জিতেছে, খুব ভালো কথা, মানে এটা মানুষ চেয়েছে, জিতেছে, কিন্তু তার জন্য দুর্নীতিগুলো ছোট হয়ে যাবে না। আজকে আপনি দেখুন, আজকে সন্দেশখালীতে বোধহয় ওই 3 লক্ষ না 4 লক্ষ ভোটে জিতেছে, বা 2,85,000 বোধহয় দেখছিলাম ওই তৃণমূলের নেতা বললাম। তো আজকে অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোটে না 6 লক্ষ ভোটে জিতেছে, মানে ঠিক আছে। এবার সন্দেশখালীতে কি তার মানে ঘটনা ঘটেনি? তাহলে শেখ শাহজাহানকে ধরে নিয়ে গেল কেন? এটা কি মিথ্যে কথা? এটা মমতা ব্যানার্জির পুলিশে ধরে নিয়েছিল। তার এই যে জিনিসগুলো ঘটেছে, এগুলো তো ঘটেছে, এগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে অসুবিধে কোথায়? আমি তো চাই যে পশ্চিমবঙ্গ মানুষ দুর্নীতিকে অ্যাকসেপ্ট করছে, দুর্নীতিকে মাথায় রেখেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চাইছে। এটাই হয়তো বিজেপি হয়তো পশ্চিমবঙ্গে আনতে তৃণমূলই একমাত্র পারবে রুখতে, তাই তৃণমূলকে ভোট দিয়েছে, এটা মেনে নিতে হবে। বেশ, আমি দুজনকেই যেটা কমন কোয়েশ্চেন করবো, ডক্টর বিশ্বাস এবং দেবাশিস বাবু, আপনি দুজনকেই, তৃণমূলের স্ট্যান্ড কি হবে এই মুহূর্তে? যদিও এনডিএ ক্লোজ টু 300, 295 প্লাস, এবং ইন্ডিয়া জোট কিন্তু এখনো পর্যন্ত 230 প্লাস, তৃণমূল কিন্তু 29। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার দুজনেরই ওপিনিয়ন আমি নেবো, হোয়াট শুড বি তৃণমূল স্ট্যান্ড? দেখুন, একটা কথা স্পষ্ট, তৃণমূলের কেন্দ্রীয় সরকারের সাথে কি আছে আমি জানি না, কিন্তু একটা কথা, আমি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দিই, তৃণমূল নিজে ডিসাইড করবে তৃণমূলের কথা। কিন্তু এখন সরকার করতে পাগলামো যেন না করে, অপোজিশন থাকুক, বিজেপিকে ফ্যাসাদে ফেলুক। এই যে বাড়িতে বাড়িতে ইডি পাঠাচ্ছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনছে, এই এক্ষুনি অমিত শাহ 7,35,000 ভোটে জিতেছে, সেইটা শুনলাম না। তার মানে বাম আর রাম ওই একই, গল্পটা একই রকম। কিন্তু শাহজাহানের গল্প, আজকে শাহজাহানের গল্প, এক মিনিট, শাহজাহানের গল্প এই নিরাপদা সরকার 4 নম্বরে এসছে, এদের থেকে শুরু হয়েছে এই শাহজাহানের গল্প। আজকে শাহজাহান ম্যামথ হয়েছে, কিন্তু মিনো ছিল কিন্তু বামফ্রন্টের আমলেই। না, আমি একটু থ্রো করে দিই, 7 লাখ ভোটে জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু সেইখানে কি ভোট মানুষ ঠিকঠাক দিতে পেরেছেন? বিরোধীদের অভিযোগ। এবং আজকে কিন্তু অভিজিৎ দাস, যিনি বিজেপির প্রার্থী, তিনি ধর্নায় বসেছিলেন, ভোটের দিনকেও দেখেছি তাকে কিন্তু ঘিরে বিক্ষোভ। শুধু তাকে নিয়ে নয়, তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিজেপির বহু প্রার্থীদের ধরে বিক্ষোভ হয়েছে। তো অমিত শাহ 7,35,000 ভোটে জিতেছে, তাকে নিয়ে কেন প্রশ্ন আসছে না? দেবাশিস বাবু বলুন। না, আমার কিছু বলার নেই। যদি অরিন্দম বাবুর মনে হয় যে একদম সঠিকভাবে জিতেছে, তাহলে তো কথা। ওনার যদি মনে হয় তাকে শাহজাহান নিরাপদ সরকার তৈরি করছেন, আমি জানি না উনি ওনার কাছে, ওটা আপনি একটু ইতিহাসটা পড়ে নিন, পড়া নেই আপনার, আমার কাছ থেকে জেনে নিন সেটা। নিরাপদ সরকার হচ্ছে সেই ব্যক্তি যিনি বিধানসভায় দাঁড়িয়ে এই শাহজাহানের এগেইনস্টে কন্টিনিউয়াস বলে গেছিলেন, এবং তখন সেগুলোকে ওখানে নোট ডাউন করা হয়নি। এটা বিধানসভায় ঘটেছে, এটা অরিন্দম বাবুরা বলতেই পারেন, এটাতে অসুবিধা নেই। অরিন্দম বাবুরা কিছু বলছে না, বাস্তবটা বলা হচ্ছে। শাহজাহানকে সিপিএম হয়তো ইলেকশনের জন্য ইউজ করেছে, সিপিএম অনেকটাই তৈরি করেছে, আজকে এই জন্য ভ্যানিশ হয়ে গেছে। শাহজাহানকে ক্ষমতা দিয়েছে মমতা ব্যানার্জি, দুষ্কৃতীদের ক্ষমতায়ন করেছে মমতা ব্যানার্জি। আমি তো স্বীকার করছি যে আজকে যে সংগঠনটা বানিয়েছেন উনি, দুষ্কৃতীদের দিয়ে যে সংগঠনটা বানিয়েছেন, সেই সংগঠন তো ভোটে জিততে সাহায্য করে, সেটা রেজাল্ট পাচ্ছেন উনি, খুব ভালোভাবে পাচ্ছেন। তারপরে দুর্নীতি করুন, আদর্শচ্যুত হন, বিভিন্ন চুরির অভিযোগ আসুক, তাতেও তৃণমূল জিতবে বলেই তো আমার মনে হচ্ছে। কারণ মানুষ আজকে বাকি যারা ছিল তারা তো হয়তো রুটির কথা বলেছিল, কর্মসংস্থানের কথা বলেছিল, মানুষ সেদিকে যায়নি। আজকে দেখুন আপনি ইউপিতেও তো বিজেপির রেজাল্ট খুব খারাপ হয়েছে। ইউপির মানুষ কিন্তু ধর্মের বিরুদ্ধে ভোট দিয়েছে, যে আজকে এটা কিন্তু মানুষ খায়নি, মানুষ দেখেছে আনএমপ্লয়মেন্টের কথা মানুষ ভেবেছে, মানুষ এগেনস্টে ভোট দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু এই জায়গা
যে হতেই পারে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো বেশি ভালো বুঝেছেন যে মমতা ব্যানার্জিকে দরকার বা তৃণমূলকে দরকার। আমার আশা, আমি আশা করব যে তৃণমূল এই পর্যায়ে এসে মানুষের এত ভালোবাসা, এত আশীর্বাদ পাওয়ার পর এবার যখন লোকসভায় যাবে পশ্চিমবঙ্গের জন্য কিছু কাজ করবে। এই যে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের জন্য যে কর্মসংস্থানের ঘাটতি যে হার, আনএমপ্লয়মেন্টের যে হার, তা ফিরিয়ে আনবে। আজকে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে আছে এবং একটা ভালো জায়গায় আমরা পৌঁছাবো, এটাই আপনাদের আশা করতে হবে। বেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে জোট জোট আপনারা দুজনেই কিন্তু ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠানে এসছেন, যা আমরা পর্বের পর পর্ব দেখিয়েছি দর্শকদের এবং প্রচুর রেসপন্স পেয়েছি দর্শকদের কাছ থেকে। জোটের কিন্তু একটি মাত্র আসন, মালদা ছাড়া কিন্তু জোটের কোনো আসন নেই। অধীর চৌধুরী কিন্তু পরাজিত হয়েছেন। সেইখানে কিন্তু প্রচুর মানুষ যারা এখানে এসেছিলেন, রাজনৈতিক বিশ্লেষকরা, তারা বলেছিলেন যে জোট কিন্তু 5+ পাবেন। আপনাদের রিয়াকশন? হ্যাঁ, আমিও বলেছিলাম। দেখুন, আজকে যদি আপনি ভোটের পুরো চিত্রটা দেখেন, এখনো পুরো পার্সেন্টেজ গুলো এসে যায়নি। আপনি দেখেছেন তৃণমূলের যে 29টা সিট, বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোট এবং কিছু কিছু জায়গায় বিজেপির ভোট, এই ভোটগুলো তো ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার পরে তৃণমূল একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মানে ধরুন আবু তাহের পেয়েছে, ধরুন আমি শেষ অব্দি দেখিনি এখন অব্দি, 3,35,000 ভোট। সেখানে মোহাম্মদ সেলিমের ছিল 2,62,000 ভোট। আমি এই 4:30 নাগাদের কথা বলছি। এখানে গৌতম শিকদার পেয়েছিলেন 1,62,000 ভোট। মানে এই যে ধরুন 60,000-এর গ্যাপ, 60,000-এর গ্যাপটা কিন্তু গৌতম শিকদার 1,62,000 টেনে নিয়ে চলে গেছেন এবং তৃণমূল ওখানে মাইলেজটা পেয়ে গেছে। মানে এখানে আপনি খেয়াল করে দেখবেন, এইবারে যে ইলেকশনটা হয়েছে, আমরা তো সকাল 6টা থেকে প্রোগ্রাম করছি, এত টান উত্তেজনা, এ একবার এগিয়ে যাচ্ছে, ও একবার পিছিয়ে যাচ্ছে, এ একবার এগিয়ে যাচ্ছে, ও পিছিয়ে যাচ্ছে, এটা জেনারেলি লোকসভা ইলেকশনে হয় না। কিন্তু এবার একটা জিনিস দেখা গেছে, প্রতিটা পরতে উত্তেজনা ছিল এবং খুব হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছে। অতএব আপনি যদি দু একটা কেন্দ্র বাদ দিয়ে বাকি কেন্দ্রগুলো দেখেন, মার্জিন কিন্তু খুব কম, মানে খুব কম মার্জিনে যেতে হয়েছে এবং বহু জায়গায় ত্রিমুখী লড়াই হয়েছে, ত্রিমুখী নয়। এতে কার লাভ হলো দেবশ্রীবাবু? এতে কার লাভ হলো? এই যে জোট, যে টপিক আপনি কথা বলছেন, এতে কার লাভ হলো? দেখুন, আপনার যদি মনে থাকে, আমি আপনাকে আমার ইন্টারভিউ দিন বলেছিলাম যে বাম কংগ্রেসের জোট একটা ভোট, এই যে ভোটটা, এইটা আমি এখন বলতে পারছি না এরার বিজেপিকে সুবিধা করে দেবে অথবা তৃণমূল কংগ্রেস সুবিধা করে দেবে। এবং আপনি দেখুন, এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কিন্তু কিছুটা সুবিধা, অনেকটা সুবিধা হয়েছে। খুব ভালো করে দেখেন, সমস্ত আমাদের কাছে এখনো পুরো চিত্রটা আসেনি, আসলে আপনি বুঝতে পারবেন এই জিনিসটা ঘটেছে। মানে আমাদের ভোট আগে যে পার্সেন্টেজ ছিল 2019-এ, 2024-এ অনেকটা পার্সেন্টেজ বেড়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন সেটা। বেশ, অরিন্দম বাবু, দেখুন, একটা কথা স্পষ্ট যেটা মানতেই হবে, সেটা হচ্ছে টোটাল, যেখানে যদি আপনি নর্থ বেঙ্গল থেকে শুরু করেন, যেখানে হিন্দু পার্সেন্টেজ ভোট, সেই ভোটটা পোলারাইজ হয়েছে। ওই জন্য কিন্তু আমি সত্যি কথা কৃষ্ণবাবু হারবে ভাবতে পারিনি। আমি বালুরঘাট সুকান্তবাবু জিতে যাবে ভাবতে পারিনি। কিন্তু একই সাথে মোটামুটি আমার আশা ছিল 3 থেকে 4টে সিট পাবে। কিন্তু যে জায়গাটা দরকার সেটা হচ্ছে বোঝার, বালুরঘাটের বোধহয় এখনো পর্যন্ত লাস্ট আপডেট সুকান্ত বাবু ভালো মার্জিনে লিড করছেন। হ্যাঁ, সেটা কিন্তু লিড করছেন, কিন্তু মার্জিন যা সুকান্তবাবু পেয়েছিলেন সেটা কিন্তু পাননি এবং সেটা সুকান্তবাবু নিজেই স্বীকার করেছেন। একটাই হচ্ছে, যেখানে হিন্দু ভোট বেশি, হিন্দু ভোটটা কনসলিডেটেড হয়েছে, সেখানে বিজেপি লাভবান হয়েছে। একটা সিট যেটা কংগ্রেস পেয়েছে, ওটা ঈশা খানের জন্য পায়নি, ওটা গনি খান চৌধুরীর লেগাসিটা পেয়েছে। তাছাড়া যদি কংগ্রেস বা জোট দারুণ একটা ইম্প্যাক্ট ফেলতো, তাহলে আরো কয়েকটা সিট হয়তো পেত। কিন্তু আমি যেটা ওপিনিয়ন পোলে বলেছিলাম, ম্যাক্সিমাম 2টো, আর খুব বেশি হলে 3টে। আর বিজেপি 8-9-তে, সেটা বিজেপি আরো 3টে সিট বেড়েছে, 2টো সিট বেড়েছে। তো যেই জায়গায় থেকে আমি একটা পরিষ্কার কথা বলছি, অধীরবাবু কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ কমেন্ট করেছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য, যে যেখানে মেজরিটি ছিল সেই পোলারাইজড হয়েছে, একসাথে হয়েছে, ভোটটা তৃণমূলের দিকে পড়েছে এবং মাইনরিটি ভোটের মধ্যে কোনো ভাগাভাগি ছিল না, পুরো ভোটটা তৃণমূল এই সুবিধাটা পেয়েছে। কিন্তু হ্যাঁ, ভারতবর্ষে এরকম পোলারাইজেশন যদি বাংলায় হয় বা ভারতবর্ষে হয়, সেটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে খুব ভালো ইঙ্গিত নয়, সেইটা নিয়ে কিন্তু ভাবতে হবে। বেশ।
দেবাশিস বাবু, দুটো কোয়েশ্চেন স্পেসিফিকভাবে আমি আপনাকে আগে জিজ্ঞেস করেছিলাম, মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী এখন কি করবেন? তৃণমূল কংগ্রেস কি সরকার গড়ার জন্য ইন্ডিয়ার সঙ্গে বাইরে থেকে সমর্থন করবেন? দ্বিতীয় কথা, মমতা মিথ, বাংলায় কি মমতা মিথই আপাতত চলতে থাকবে? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে মমতা ব্যানার্জির হাতে এখন বেশ ভালো মানে 29টা সিট খুব একটা খারাপ নয়, ভালোই সিট, এবং সেটার জায়গাতে উনি কিন্তু একটা মানে ইন্ডিয়া জোটের ড্রাইভারের সিট, উনি আমার মনে হয় না উনি সিটটা ছাড়বেন, উনি ওই ড্রাইভারের সিটটা নেবেন। এবং আর একটা যে সুবিধা ওনার হবে, হেরে গেছেন, তার ফলে এখানে একটা কংগ্রেসের মানচিত্রে একটা পরিবর্তন আসতে পারে, এবং সেই সুযোগটা মমতা ব্যানার্জি হয়তো ছাড়বেন না। মানে আমি অবাক, খুব একটা অবাক হব না আগামী নির্বাচনে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, আমি বিধানসভা নির্বাচনে মানে অনেকটা কংগ্রেসকে কন্ট্রোল করার জায়গায় হয়তো মমতা ব্যানার্জি থাকবেন বলে আমার মনে হচ্ছে, এটা আমার মনে হয়, আমি ভুল হতে পারি। এক প্রশ্ন ছিল, আরেকটা কি প্রশ্ন ছিল মমতা ব্যানার্জিকে নিয়ে? প্রশ্নটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ বলুন, একটু কানেকশন প্রবলেম হচ্ছে যেহেতু আমরা অনলাইনে প্রোগ্রাম করছি, বলুন। প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল মমতা ব্যানার্জিকে নিয়ে। হ্যাঁ দেবাশিস বাবু বলুন, শুনতে পাচ্ছেন? আপনার দ্বিতীয় প্রশ্নটা একবার বলবেন। হ্যাঁ, আমি সেকেন্ড আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মমতা মিথ অর্থাৎ মমতা ম্যাজিক আরও একবার, এটা কি 2026 পর্যন্ত প্রলং হতে যাচ্ছে? দেখুন, এখানে আমি ডক্টর বিশ্বাস অরিন্দম বাবুর সাথে একমত যে মমতা ব্যানার্জি মমতা মিথ কিনা আমি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জি যেটা বুঝেছিলেন সেটা হচ্ছে যে 2021-এর যে চাবিকাঠি, যে মানে পোলারাইজেশন, সেটা কিন্তু উনি খুব মানে একেবারে ইচ্ছাকৃত ভাবে সেই জায়গাটায় গেছে। বেশ, দেখে থাকবেন যে শেষ দিকে উনি রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক করেছেন, সন্ন্যাসীদের অ্যাটাক করেছেন, করে একটা ভোট পোলারাইজ করার চেষ্টা করেছেন। আমি এটা বহু সময় বহু জায়গাতেও বলেছি, বেশ। সেটা ওনার কাজে দিয়ে জিনিসটা এই ক্ষেত্রে। এই পোলারাইজেশনটা যতদিন থাকবে ততদিন তো ডেফিনেটলি রেজাল্টটা বজায় থাকবে, এবং এটা আমি অরিন্দম বাবুর সাথে একমত, এটা ভারতের গণতন্ত্রের জন্য, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর এবং ভয়াবহ। ওকে, দুজনকে অনেক ধন্যবাদ, ডক্টর বিশ্বাস এবং দেবাশিস বাবু, আপনি দুজনকে অনেক ধন্যবাদ। এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এখনো পর্যন্ত যে 10টি আসনে ডিক্লেয়ার্ড হয়েছে এবং সব নির্বাচনী আপডেট, শেষ পর্যন্ত কোন আসনে কে জিতলো, এই সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়।